আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নখগুলো কেটে দিয়েও বিশেষ লাভ হয়নি। কথাটা হুড়হুড় করে তুলির কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে গিয়ে কম্পন সৃষ্টি করলো। তুলির মনে হলো কেউ তার কানে জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। এত অসভ্য কেউ কি হয়? কি করে এতটা নির্লজ্জ হতে পারে একটা মানুষ? তুলি শুনেছিল পুরুষ মানুষের নাকি লজ্জা নেই, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আদ্রকে দিয়ে। প্রথম দেখার গম্ভীর আদ্রর সেই আদ্রর সাথে এই আদ্রর কোনো মিল খুঁজে পাচ্ছে না তুলি। এই আদ্র চরম অসভ্য। তুলির কলিজাটা এখন থেকেই মোচড় দিয়ে উঠছে, না জানি কখন আবার কেমন অসভ্য কথা বলে বসে আদ্র। ফ্রেশ হয়ে এসে তুলির দিকে না তাকিয়েই রুম থেকে বেরিয়ে এলো আদ্র। ড্রয়িং রুমের ঘড়িতে চোখ যেতেই দেখলো 7টা বাজে। পুরো বাড়ি নিস্তব্ধ, নীরব। বিয়ের আয়োজনে ক্লান্ত সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। রান্নাঘর থেকে হালকা আওয়াজ আসছে, সেদিকেই পা বাড়ালো আদ্র। সায়রা বেগম কাজের মেয়েটাকে সাথে নিয়ে সবার জন্য নাস্তা বানাচ্ছে। দরজার কাছ থেকেই আদ্র বলে উঠল, 1 কাপ কফি 1 কাপ চা হবে মা? 100 কাপ হবে আমার ছেলে ও ছেলের বউয়ের জন্য। হাসি মুখে জবাব দিলেন সায়রা বেগম। আদ্র দরজা ছেড়ে মায়ের কাছে এসে দাঁড়ালো, হেসে বলল, তাহলে 100 কাপই দাও। এতগুলো বছর ছেলেকে নিজের সাথে এত ফুরফুরে মনে কথা বলতে দেখে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। তিনি কাপে চা ঢালতে ঢালতে বললেন, তুলি উঠেছে আদ্র? হ্যাঁ। প্লেট এনে নাস্তাও সাজিয়ে দিলেন তিনি। ট্রেতে সব তুলে দিয়ে আদ্রর দিকে বাড়িয়ে দিলেন। আদ্র তুলির জন্য নাস্তা নিতে নিতে তুলির লাজুক স্বভাব আজকে নাস্তার জন্য নিচে আনলে লজ্জায় চুপসে যেত মেয়েটা। তাছাড়া রাতেও ঠিকঠাক খায়নি। মা মনের কথা বুঝে যাবে কল্পনাও করেনি আদ্র। ট্রেটা হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস মা। এতে ভালো মেয়ে ছিল না আদ্র, আমি জাস্ট ওকে। আদ্রর পা থেমে গেল, সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল। আমি জানি মা, ও আমাদের সবার মনে আঘাত করেছে। ওর আসল রূপটা দেখিয়ে তুমি আমাদের জন্য ভালোই করেছো। সায়রা বেগম আমতা আমতা করে বললেন, তুই কি এখনো অভিমান করে আছিস আমার সাথে? ছিল, এখন নেই। অভিমান করাটা কি সঠিক ছিল না মা? ছোট থেকেই আমি তোমার বাধ্য ছিলাম। জীবনের ছোট থেকে ছোট কথাটাও তোমার সাথে শেয়ার করেছি। তাহলে ইতির ক্ষেত্রে কেন তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? তুলিকে তোমার পছন্দ ছিল আমার জন্য, সেটা আমাকে আগে বললেই পারতে। আমার উপর বিশ্বাস রাখলেই পারতে। তোমার ছেলে এতটাও দুর্বল প্রকৃতির ছিল না যে কেউ ভালোবাসি বলল আর তার প্রতি দুর্বল হয়ে গেল। আমার অভিমান ছিল একটা কারণেই, আমার মা আমার প্রতি, আমার মনের প্রতি বিশ্বাস রাখতে পারিনি। কথাগুলো বলতে গিয়ে গলা ধরে এলো আদ্রর। মাকে ভীষণ ভালোবাসে সে। সায়রা বেগম আঁচলে মুখ ঢেকে চোখের জল মুছতে লাগলেন। মায়ের চোখের পানি দেখে বুকে তীব্র ব্যথা অনুভব করলো। হাতের ট্রেটা রেখে মাকে জড়িয়ে ধরলো আলতো করে। ছেলের বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন সায়রা বেগম। আদ্র স্মিত হেসে বলল, বুঝলে মা, তোমরা নারী জাতি খুবই দুর্বল প্রকৃতির। কারণে অকারণে সমুদ্র বানিয়ে ফেলো চোখ দুটোকে। তোমার ছেলের বউটাও ঠিক তোমার মতো হয়েছে, অল্পতেই কান্নাকাটি। মা, তুমি ইচ্ছে করে তোমার মতো ছিচকাদুনে তুলিকে আমার জন্য মিলিয়ে আনোনি তো? আমি কিভাবে সামলাবো এত ছিচকাদুনে? আদ্রর কথা শুনে সায়রা বেগম হেসে উঠলেন। একটু উঁচু হয়ে গাঁটটা মারলেন আদ্রর মাথায়। আদ্র যেতে যেতে বলে উঠল, কাঁদবেন না মিসেস সায়রা বেগম। আপনার অশ্রু যুগল আখির জল মুছে দেওয়ার জন্য আপনার সাহেবকে পাঠিয়ে দিব। হু হু করে হেসে উঠল কাজের মেয়েটা। সায়রা বেগমও মুখ লুকিয়ে হাসলেন ছেলের কাণ্ডে। আদ্রের মোবাইলটা হাতে নিয়ে লক খোলার চেষ্টা করছে তুলি। বোরিং লাগছে একা একা। পাসওয়ার্ড কি হতে পারে ভাবতে লাগলো। দরজা খোলার শব্দ পাওয়া মাত্র ধরাস করে কেঁপে উঠল হৃৎপিণ্ড। চোখ বড় বড় করে হাতে থাকা মোবাইলটা পাশে ছুঁড়ে ফেলে দিল। যদি আদ্র বিনা অনুমতিতে মোবাইল ধরার জন্য রেগে যায়, ভয়ে ধুক ধুক করতে লাগলো অন্তরটা। আদ্রর কোনো প্রকার রিয়াক্ট না দেখে নিজেকে বুঝ দিল আদ্র দেখেনি। টি টেবিলটা টেনে তুলির পাশে রাখলো আদ্র। খাবারের প্লেটটা টেবিলের ওপর রেখে প্রখর দৃষ্টিতে চেয়ে বলল, খারাপ লাগছে?
থতমত খেয়ে গেল তুলি। খারাপ বলতে কেমন খারাপ বোঝালো আদ্র। কি উত্তর দিবে প্রশ্নই তো বুঝল না। আদ্রর চুলে ছোট ছোট পানি বিন্দু, ফর্সা মুখটা আজ আরো ফর্সা লাগছে। কিছুটা চুপি চুপি কৌশলে নিজের হাতটা আদ্রর হাতের কাছে নিল। মনক্ষুণ্ণ হলো তার, কেন আদ্রর মতো ফর্সা হতে পারল না? তার থেকেও 3 শেড ফর্সা আদ্র। সৌন্দর্যের মাপামাপি শেষ হলে বলো তোমার শরীর কেমন লাগছে। বিস্ফোরিত নয়নে আদ্রর দিকে তাকালো। আদ্র তো অন্যদিকে তাকিয়েছিল। কিভাবে বুঝলো সৌন্দর্য পরখ করছিল তুলি? আর শরীরের অবস্থা মানে? তুলি কাঁপা কাঁপা কণ্ঠে প্রত্যুত্তরে বলল, ভালো। মন ভালো আছে? হুম রুমটা ভালো লাগছে? হুম আমাকে ভালো লাগছে? হুম শরীরে ব্যথা করছে? হুম। বলতে গিয়েও দুহাতে মুখ চেপে ধরল তুলি। বুঝতে পারলো আদ্র কৌশলে কথা বাহির করার জন্য এমনটা করেছে। ছি, তুলি নিজেকে বোকা বলে হাজারো গালাগাল দিতে লাগলো। মুচকি হাসলো আদ্র। খাবার খাইয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা ওষুধ বের করে তুলির হাতে ধরিয়ে দিল। প্রশ্নসূচক ভঙ্গিতে চাইতেই বলল, পেইন কিলার? তুলির এই মুহূর্তে কোথাও মুখ লুকাতে ইচ্ছে করছে। কেন বিয়ে বসলো সে? কষ্ট হচ্ছে, কপাল চাপড়াতে ইচ্ছে করছে। বিয়ে না বসলে তো এত লজ্জা পেতে হতো না। কে জানতো বিয়ের পর আদ্র এত বেহায়া হবে। কেমন করে লজ্জা দিয়েই চলেছে। খেয়ে এক পলকও তাকালো না আদ্রর দিকে। উঠে বেলকনিতে চলে এলো। বিড়বিড় করে বলে উঠল, সাংঘাতিক লোক। পেছন থেকে জাপটে ধরলো আদ্র। শাড়ির নিচ দিয়ে পেটে হাত রেখে ঘাড়ে উষ্ণ ছোঁয়া দিতে লাগলো। চোখ বুজে নিল তুলি। হুট করে নিঃশ্বাস ফেলা কষ্টকর হয়ে উঠেছে। কর্ণে ভেসে এলো আদ্রর ফিচেল স্বর, তুমি লজ্জাবতী, সর্বনাশিনী, তুমি হাজারো তারার ঝলমলে রূপ। তুমি আমার এমনই অসুখ যা আমার হৃদয়ে চিরকাল বাসা বাঁধুক। তুলির চোখের কার্নিশে জল জমে গেল। আদ্রর মুখের বাক্যগুলো হৃদয় পটে গেঁথে বসলো। পকেট থেকে মোবাইলটা এগিয়ে দিল আদ্র তুলির সামনে। পেটে এক হাতের বাঁধন শক্ত করে বলে উঠল, টাইপ তুলা। অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো তুলি ঘাড় ঘুরিয়ে। হাতে নিয়ে টাইপ করতেই সত্যি লক খুলে গেল। হোম স্ক্রিনে ভাসছে এক শুভ্রতায় মোড়ানো মেয়ের ছবি, যে বসে বসে শিউলি কুড়াচ্ছে। ইস, আদ্র তখন মোবাইল হাতে দেখে ফেলেছিল। একটু লজ্জা অনুভূত হলো তুলির। মোবাইলটা বাড়িয়ে দিতেই কল এলো। সামান্য বিরক্তি প্রকাশ করে তুলিকে নিজের সাথে জড়িয়ে রেখে রিসিভ করলো আদ্র। ওপাশ থেকে কি বললো কিছু শুনতে পেল না তুলি, তবে আদ্রর বলা কথাটা স্পষ্ট কানে এলো। এখনই আসছি আমি। দূরত্ব অনুভব করতেই তুলির মনটা হাহাকার করে উঠল। সামান্য দূরত্বটুকুও তুলির মনে কেমন ভয় ধরিয়ে দেয়। ইচ্ছে হয় সারা জীবন আদ্রর ভালোবাসায় ডুবে থাকুক। রুমে এসে দেখলো আদ্র রেডি হচ্ছে। তুলি তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটা জরুরি ওটি আছে। হঠাৎ বিয়ে হওয়ায় ছুটি নেওয়া হয়নি। ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি, ইনশাল্লাহ আজ হয়ে যাবে। তুলির কপালে গভীর একটা চুমু খেলো আদ্র। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে তুলিকে হাত বাড়িয়ে কাছে ডাকলো। 1 সেকেন্ডও নষ্ট করেনি তুলি। দৌড়ে গিয়ে আদ্রকে জাপটে ধরে বলল, তাড়াতাড়ি আসবেন ডক্টর সাহেব। নীল রঙের একটা শাড়ি পরে অপেক্ষিত মন নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে তুলি। রৌদ্রোজ্জ্বল দিন, বাতাসের ছিটে ফোঁটাও নেই। গাছের পাতাগুলো কেমন ঝিম ধরে আছে, যেন এক ফোঁটা জল পেলেই সজীব হয়ে উঠবে খুশিতে। বাগানের ফুলগুলো ঝলসে যাচ্ছে রোদের তেজে। বড্ড মায়া হচ্ছে তুলির ফুলগুলোর জন্য। হাহুতাশ করে নজর ফেললো তুলি মোবাইলের স্ক্রিনে। আদ্রকে গুনে গুনে 25 বার কল দিয়েছে, অথচ একটা কলও ব্যাক করেনি আদ্র। ভেতরটা অশান্তিতে ছটফট করছে। মনের সুপ্ত কোণে অজানা একটা ভয় জেগে ধরেছে। যতক্ষণ আদ্রকে এক পলক দেখার সাধ্য হবে, ততক্ষণ অবধি কলিজাটা শান্ত হবে না তার। বুকে বারবার কয়েক হাত দিয়ে নিজের হৃদস্পন্দন মেপে নিয়েছে তুলি। কিছুতেই স্বস্তি পাচ্ছে না, বরং পাল্লা দিয়ে ডাক্তার সাহেবের প্রতীক্ষায় বেড়ে চলেছে। চাতক পাখির ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের দিকে। এই বুঝি সাময়িক অপেক্ষার অবসান ঘটিয়ে পদার্পণ করবে আদ্র। দরজা ঠেলে রুমে প্রবেশ করলো আমরিন। চারদিকে চোখ বোলাতে দৃষ্টি গিয়ে স্থির হলো বেলকনিতে দাঁড়িয়ে থাকা তুলির দিকে।
দ্রুত গতিতে হেঁটে এসে বলল, কিরে, রেডি হয়ে রোদে দাঁড়িয়ে আছিস কেন? ঘেমে যাচ্ছিস তো। তোর ভাইয়া ফোন ধরছে না কেন আমরিন? কখন আসবেন শুনি? গেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চিন্তিত ভগ্নিতে আগ্রালো তৌলি। ঠোঁট ছড়িয়ে হেসে দিল আমরিন, রসাত্মক স্বরে বলে উঠল, বাহ, আমার ভাইয়ের সাথে একদিন থেকেই ভালোবাসার দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে গেল বুঝি। দেখবো তোর নিবিড় ভাইয়াকে ছাড়া থাকতে পারিস কিনা। এক্ষুনি তো লাফালাফি করছিস ওর কাছে যাওয়ার জন্য। আমি তোর মনের কথা বুঝি তো। ভাবি হয়ে যদি ননদের মনের কথা না বুঝি তাহলে ভাবি ডাকের তো কলঙ্ক হোক। তুলির কথা শুনে গা দুলিয়ে হেসে উঠল আমরিন। সেই সাথে তুলিও হেসে উঠল। দুই বান্ধবীর কথার মাঝে কর্ণে এলো গাড়ির হর্নের শব্দ। তাকিয়ে দেখলো আদ্র এসেছে। ক্লান্ত মনে হচ্ছে তাকে। ফর্সা মুখশ্রীটা রোদের প্রখর উত্তাপে রক্তিম লাল। আদ্র মাথা তুলে বেলকনির দিকে তাকাতেই তুলি ঘাড় ঘুরিয়ে নিল। আমরিন তাড়া দিয়ে বলল, আমি যাচ্ছি তুলি, ব্যাগ গুছিয়ে নে, বিকেল দিকে তো বের হব সবাই। ভাইয়াও এসে গেছে, আমি যাই। আমরিন চলে যেতেই তুলি রুমে এলো। হন্তদন্ত হয়ে ক্লান্ত শরীর নিয়ে রুমে আসলো আদ্র। শার্টের বোতাম খুলে গা থেকে ছুঁড়ে মারল বিছানায়। ঘরমাক্ত উন্মুক্ত দেহ এলিয়ে দিল বিছানার মাঝ বরাবর। আকস্মিক এহেন দৃশ্য দেখে ভরকে গেল তুলি। আদ্রর কাছে বসে কম্পিত গলায় বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? কোনরূপ জবাব দিল না আদ্র। তুলিকে টেনে বিছানায় ফেলে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। আকস্মিকতায় অজস্র শিহরণ বয়ে গেল তুলির সর্বাঙ্গে। আদ্রর দেহের উত্তাপে তুলির দেহ হতে ঘাম ঝরতে লাগলো ক্রমাগত। মন বলছে কিছু একটা হয়েছে, কিন্তু পুনরায় জিজ্ঞেস করার সাহস জোগাতে পারল না। গলা থেকে মুখ উঠিয়ে গভীর দৃষ্টিতে তুলির সারা মুখে নয়ন বুলালো আদ্র। গালে শুকনো ঠোঁটের স্পর্শ দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। হতভম্ব তুলি। উঠতে নিলে আদ্র হাত টেনে বুকের উপর নিয়ে আসলো। হতাশার সুরে বলল, আজকের ওটিটা সফল হয়নি তুলি, পেশেন্টটা মারা গেছে। তার পরিবার খুব দেরি করে ফেলেছিল তাকে হসপিটালে আনতে। অকালে মারা গেছে এটা বলবো না, ছেলেটার আয়ুকাল ফুরিয়ে গিয়েছিল, তাই তো ত্যাগ করেছে এই পৃথিবীর মায়া। জানো ছেলেটাকে অজ্ঞান করার আগে কি বলেছিল? তুলি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। আদ্র হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার ওয়াইফকে বলবেন আমি ওকে খুব ভালোবাসি। অন্তরস্থলে ভূমিকম্পন ন্যায় কম্পন হলো তুলির। তুলির হাতে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে আদ্র ফের বলে উঠল, ছেলেটার ওয়াইফকে পাইনি বলার জন্য ছোট ভাইয়ের কাছ থেকে জানলাম কোনো একটা বিষয় নিয়ে অভিমান করে চলে গেছে মেয়েটা। ফোন দেয়া হয়েছিল ছেলেটার খবর জানানোর জন্য, ধরেনি। অভিমান কি এতটাই দীর্ঘ হওয়া উচিত যা প্রিয় মানুষকে হারিয়ে যেত বাধা দিবে না? তুলি নিরুত্তর তাকিয়ে রইল আদ্রর মুখের দিকে। কষ্টের ছাপ স্পষ্ট। হয়তো ছেলেটার জন্য খারাপ লাগছে, আফসোস হচ্ছে। তুলা, গাঢ় স্বরে ডাকলো আদ্র। তুলি সঙ্গে সঙ্গে সাড়া দিল, জি। তোমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আমার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে যেও। জানি মৃত্যু অনিবার্য, তবু আমি তোমাকে ছাড়া আমাকে মানতে পারবো না তুলি। তুলি বিমূঢ় বাক্যহারা হয়ে রইল। অচেনা অজানা মানুষের জন্য হৃদয়টা ব্যথিত হয়ে উঠল। মেয়েটা যখন জন্মে অভিমানের পাল্লা ভারী করে দিয়ে চিরতরে বিদায় জানিয়েছে প্রিয় মানুষটা, তখন কেমন অনুভূত হবে তার। তুলি আর ভাবতে পারল না আদ্রর কথাগুলো মনের ভয়টা বাড়িয়ে দিয়েছে। অকারণে কেন এত ভয় লাগে? চাওয়ার চেয়ে অতিরিক্ত পেয়ে যাচ্ছে বলেই কি? আদ্রর বুকে মাথা রেখে সাহস করে বলল, ডক্টর সাহেব, আমি আপনাকে ভালোবাসি না। নিমিষেই আদ্রর চোখের মনি লাল হয়ে গেল। তুলির কোমর আঁকড়ে ধরে উঁচিয়ে তুলতেই ঘাবড়ে গেল তুলি। পরক্ষণে রক্তিম দৃষ্টি উপেক্ষা করে বলে উঠল, ভালো টালো কে বাসে? শব্দটা আজকাল কেমন যেন সস্তা সস্তা লাগে। অহরহ উচ্চারণ করে বসে মানুষ। তাই আমি ভালো টালো বলা ছেড়ে দিয়েছি, বুঝলেন ডক্টর সাহেব? আমি তো আপনাকে অস্তিত্বে ধারণ করে নিশ্চিন্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তীব্র গরমের মাঝেও হিম করা এক বাতাস বয়ে গেল আদ্র হৃৎপিণ্ডে। এসি অফ। তুলি রিনঝিন স্বরে উচ্চারিত বাক্যগুলোই বুঝি আদ্রর বক্ষস্থল শীতল করার জন্য দায়ী। ঘরমুক্ত শরীরেই তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। লঘু স্বরে বলল, ঘামে লেপটে দেওয়ার জন্য সরি।
আরেকবার গোসল করে নিও। এই মুহূর্তে বুকে না নিলে শান্তি পাচ্ছিলাম না। পুকুর পাড়ের বড় আম গাছটার ডালে দুটো হলুদ পাখি গা ঘেঁষে বসে আছে। নীল আকাশে লাল লালিমার অবতরণে প্রকৃতিতে আধার তার সূত্রপাতের জানান দিচ্ছে। বহু মাস পর নিজের মাতৃভূমিতে চিরচেনা গ্রামে পা রেখে তুলির বুকটা প্রশান্তিতে ভরে উঠেছে। এই তো বিকেলবেলা আড্ডায় মতো থাকা সেই পুকুর ঘাট। লোকমুখে হাজারবার শুনেছে হলুদ পাখি নাকি মেহমান আগমনের জানান দেয়। তুলির কাছে আজ তার সত্য বলে মনে হলো। এই তো একটু আগেই ওরা আসলো ঢাকা থেকে। আসতেই তুলি সবাইকে রেখে ছুটে এসেছে পুকুর পাড়ে। এত শান্তি কেন বাতাসে? নিঃশ্বাসটা খুবই শান্তিপূর্ণ। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে তুলিকে রুমে না পেয়ে হতবম্ব আদ্র। পাঞ্জাবির হাতা গুটিয়ে বাহিরে উঠোনে আসতেই অন্তু দাঁত কেলিয়ে বলল,